নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকে এই ভিডিওটাতে আমি আলোচনা করব আমাদের এই যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস কি এই আইনটি এবং সেটি কেন এতদিন আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তো সমস্ত একদম বিশেষ করে আমাদের জানোই আমি তোমাদের এই সকল ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটা অথেন্টিক ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেটা তোমাদের পরীক্ষাতেও কাজে লাগতে পারে। আর অবশ্যই একজন নাগরিক হিসেবেও যেই তথ্যগুলো তোমার জেনে রাখা দরকার। তাহলে বলবো, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আরো সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। ভারতীয় ন্যায় সংহিতা আইনের আধুনিকরণ এবং রাজনৈতিক সংঘাত। সবার প্রথমে যে কোনো আইন তার একটা উৎপত্তি থাকে, তার প্রাচীন পথ রয়েছে যে কোথা থেকে তার এলো। অর্থাৎ এই যে বিএনএস এর কথাটা আমরা বলছি, এটা কি প্রথমেই তাই ছিল? সেটা কিন্তু নয়। এটা অ্যাকচুয়ালি 1860-এর দশকের ঔপনিবেশিক একটি শাসন কাঠামো, যেটাকে আমরা বলতাম ইন্ডিয়ান প্যানেল কোড আইপিসি সিআরপিসি। সেই আইপিসি যে ধারাটা, যেটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত হয়ে বিএনএস হয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই সেই ঔপনিবেশিক যে শাসনের কাঠামোটা কি ছিল। বেশ 160 বছরের পুরনো আইন ব্যবস্থা, যা বর্তমানে ডিজিটাল যুগের কাছে অপ্রতুল। দেখো, দিন যেমন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, তার পাশাপাশি কিন্তু অপরাধের মাত্রার বা ধরনও বদলেছে। তো সেখানে বিচার ব্যবস্থাটাও যে বদলানো দরকার, সেটাকে না মানে বললেই নয়। এবং সাইবার ক্রাইম, মব লিচিং এর মতো আধুনিক অপরাধে বিশেষ করে একটা নতুন টার্ম সাইবার ক্রাইম, এবং তার মারফত প্রচুর 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 মানে কি বলবো অপরাধ আমরা কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছি। আর সিআরপিসির ধীর গতি এবং জটিল বিচার প্রক্রিয়া, একটা অপরাধ এবং সব থেকে কঠিন হচ্ছে সেই অপরাধের বিচার ব্যবস্থাটা যদি দীর্ঘকালীন থাকে, অর্থাৎ সেটা খুব ধীর গতিতে চলছে, দিনের পর দিন চলে যাচ্ছে, তার কোনো বিচার ব্যবস্থা হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা প্রচন্ড ধীর গতির ছিল। এবং পরবর্তীতে এই যে একটা বেসিক ডিফারেন্সটা কি, যে কেন আইপিসিটার পরিবর্তন দরকার পড়লো, কেন এলো ভারতীয় ন্যায় সংহিতা, সেটা হচ্ছে যদি আমরা আইনের উৎসর দিক থেকে দেখি, এই যে আইপিসি এবং সিআরপিসি, এটা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, যেটা সালটা বলে দিলাম তোমাদের 1860, এবং সেটা পরবর্তীতে বা পরিবর্তিত নাম হিসেবে চলে এলো ভারতীয় ন্যায় সংহিতা। অ্যাকচুয়ালি এটা নাম পরিবর্তন হয়েছিল কিন্তু 2023-এ, এবং সেটা লাগু হয়েছিল যদি আমরা বলি যে ভারতের ক্ষেত্রে, সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি হয়েছিল 1 জুলাই 2024। সেটা হয়েছিল কবে? 1 জুলাই 2024-এ কিন্তু এটা ইমপ্লিমেন্টেড হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতা এলো 2023-এ। তাহলে প্রমাণের ধরন হিসাবে যদি আমরা বলি, আগে কি ছিল? মূলত ভৌত এবং কাগজপত্রের প্রমাণ, যেটা বলা হতো যে কোনো একটা কেসের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে সেখানে ইন্ডিভিজুয়ালি বলা হতো যে প্রমাণ, কাগজপত্রে প্রমাণ চাই, তা না হলে কোনো আসামির বিরুদ্ধে বা কোনো যাকে হয়তো যে দোষ করেনি তাকে নির্দোষ প্রমাণের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিত। বাট বর্তমান সময়ে কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতায় ডিজিটাল এবং ইলেকট্রনিক প্রমাণ সহ সেটা সরাসরি গ্রাহ্য করা হয়েছে। যেখানে শাস্তির দৃষ্টিভঙ্গি, একটা বিচার ব্যবস্থার পরে তো তার শাস্তি, কেউ যদি দোষ করে থাকে তাকে অবভিয়াসলি শাস্তি দেওয়া হবে। এটা প্রধানত ছিল কারাদণ্ড এবং জরিমানা। বলা হতো যে কাউকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো, তোমরা নিশ্চয়ই এটা শুনেছো, এবং জরিমানা দেওয়া হতো কত হাজার হাজার টাকা দিয়ে। হয়তো বলা হতো যে মহামান্য আদালতের তরফ থেকে জানানো যাচ্ছে এত আইপিসি ধারা নাম্বার এত, অর্থাৎ এই যে বিভিন্ন সিনেমাতেও হয়তো তোমরা শুনে থাকবে যে যখন বিচারক বলছেন আইপিসির ধারা এত নম্বর অনুযায়ী এই অমুক আসামি হিসাবে তাকে ঘোষণা করা হচ্ছে এবং তার এত বছরের বা আজীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো, এরকম টার্মস গুলো থাকতো।
উইথ অবভিয়াসলি যেটা বলতাম যে জরিমানা সহ। বাট বর্তমান সময়ে দেখবে এটা হচ্ছে সংশোধনমূলক বিচার করার সুযোগ দেওয়া হচ্ছে এবং সমাজ সেবা বা কমিউনিটি সার্ভিস, বিশেষ করে সেই সংশোধনাগারে তাদেরকে পাঠানো এবং শুধরানোর সুযোগ করে দেওয়া। অপরাধের আধুনিক অপরাধ যেটা সাইবার ক্রাইম, মব লিচিং ইত্যাদি তো ভীষণভাবে বেড়েছে, সুস্পষ্ট আইনের সঙ্গে এবং কঠোর শাস্তির বিধান করা হচ্ছে। এবার আমরা একবার একটু দেখে নিই যে কঠিন অপরাধগুলো কিরকম ধরনের মধ্যে পড়ছে। 21 শতকের অপরাধের যে সুস্পষ্ট সংজ্ঞা, সাইবার ক্রাইম এবং মব লিচিং এর মধ্যে দলবদ্ধ হত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মতো কঠোর শাস্তি সুস্পষ্ট ছিল মব লিচিং এর। ঠিক আছে, ওই যারা একটা গ্যাং কোন একটা মেয়েদেরকে ধরে সেটা কিডন্যাপ করলো, রেপ করলো, বিশেষ করে এই ধারাটার ক্ষেত্রে আইপিসি বিশেষভাবে যদি আমরা বলি ইমপ্লিমেন্টেড, সবসময় দেখবে বিশেষ করে প্রায়োরিটাইজ ক্রাইম এগেনস্ট, মানে কোন ধরনের ক্রাইমের বিরুদ্ধে, সেটা হচ্ছে ওম্যান এবং চিলড্রেন, এবং বিশেষ করে ইন্ট্রোডিউসিং স্ট্রিক্টলি পানিশমেন্ট এখানে দেওয়াই হবে। এবং তার পাশাপাশি রয়েছে বিভিন্ন সাইবার ক্রাইম, এবং আমরা খুব ভীষণভাবে দেখেছি জালিয়াতির শিকার হয়েছে, অনলাইনের মারফত টাকা পয়সা চলে গেছে, আবার কখনো কখনো কারোর ফেক ছবি বানিয়ে সেটাই তাকে ব্ল্যাকমেলিং করে বিভিন্নভাবে টাকা পয়সা লুট করে নেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু কম বেশি আমরা দেখতে পেয়েছি। আইপিসিতে সুনির্দিষ্ট সংজ্ঞার অভাব ছিল, তার ফলে আইনের কিছুটা ফাঁক ফোকর ছিল। ধরো বলা হতো যে এই মানে দোষ করলে সে এই অপরাধের মধ্যে পড়ছে, তো কখনো কখনো সেটাই খামতি দেখা গেছে। পরবর্তীতে যেটা বলা হচ্ছে ডিজিটাল প্রমাণের বৈধতা, বর্তমানে হোয়াটসঅ্যাপের আইনে রূপান্তর। কারণ দেখো যে কোনো এভিডেন্স এখন ডিজিটালি রাখা সম্ভব, আমরা এখন স্ক্রিনশট তুলে রাখতে পারি, তাই না? যে কোনো কিছু হলে, ধরো কেউ তোমাকে কুমন্তব্য করছে, সেটাকে অনেক সময় যেখানেই মেসেজটা পাঠাচ্ছে স্ক্রিনশট তুলে রাখা। আবার কখনো কোনো কিছু পেমেন্ট ডিটেলস, যে ভুলবশত আমার কাছে এই মেসেজটা এসেছিল বা এই লিংকে ক্লিক করতে বলা হয়েছিল, সেই লিংকের মারফত বা সেই লিংক ধরে কেউ কোনোভাবে যদি সেই অপরাধীদের কাছে অব্দি পৌঁছাতে পারছে, তো সেরকমই একটা ব্যাপার। ডিজিটাল প্ল্যাটফর্মের কথোপকথন বা তথ্য আদান প্রদান, বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি কেউ কল করছে, সেই কলটাকে রেকর্ড করে রাখা। ঠিক আছে, বিএনএসএস ক্ষেত্রে অনুযায়ী ডিভাইসের ফরেনসিক এবং ডিজিটাল যাচাইকরণ সেটা কিন্তু প্রযোজ্য রয়েছে। কোনো কাগজের প্রতিলিপি ছাড়াই হোয়াটসঅ্যাপ মেসেজে সরাসরি আদালতে আইন প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে অ্যাকর্ডিং টু বিএনএস। আচ্ছা, শাস্তিমূলক বিচারে যেটা ছোটখাটো অপরাধের জন্য কারাদণ্ড হতো, যার ফলে সংশোধনাগার গুলিতে অতিরিক্ত ভিড় হতো। এবং পরবর্তী সময় বলা হচ্ছে সংশোধনমূলক বিচার, যেটা রিস্টোরেটিভ জাস্টিস, প্রথমবারের বা ছোট অপরাধের ক্ষেত্রে কমিউনিটি সার্ভিস বা সমাজ সেবার বিধান। অর্থাৎ যাদেরকে দেখবে ছোটখাটো যদি কেউ কাউকে হ্যারাস করছে কিংবা চিট করেছে বা কোনো একটা মেয়ের সাথে কোনো একটা খারাপ কিছু সঙ্গ ভুল করে ফেলেছে বা কিছু, তাকে কিন্তু, বা সে যদি নাবালক হয়ে থাকে তাদেরকে তাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে, বা যেই অপরাধটা করেছে তাদেরকে অবজারভেশনে রাখা হবে, তাদেরকে কিন্তু মনিটরিং করা হবে যে পরবর্তীতে যদি তুমি এরকম অপরাধ আর করো তাহলে কিন্তু সেটা ক্ষমার যোগ্য হবে এবং সেটা পানিশেবল হবে। এই প্রথম ভারতীয় দণ্ডবিধিতে সমাজ সেবাকে আনুষ্ঠানিক আইনি শাস্তি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় স্তরে রাজনৈতিক টানাপোড়েনে বিজেপি এবং ক্যাবিনেট বনাম কংগ্রেসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি আমরা দেখি, যেহেতু ক্যাবিনেটের সূত্রে আজকে এই বিএনএস এর ধারা বা এই বিষয়ে বলার মূল বক্তব্যই হচ্ছে, কারণ আমরা অনেকেই শুনেছি যে ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো, কিন্তু সম্প্রতি যখন আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিএনএস এতদিন অব্দি আমাদের পশ্চিমবঙ্গে চালু ছিল না। তো সেই প্রেক্ষিতেই আজকেই বলা যে তাহলে তোমাদের মধ্যে আই গেস আমি ইনফরমেশনটা পৌঁছাতে পারলাম যে ভারতীয় ন্যায় সংহিতা কি, এবং তার প্রেক্ষিতেই তোমরা বুঝে নাও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কি কি অপরাধ, কতভাবে অপরাধ হয়েছে, এবং সেই অপরাধের সাজা বা এই যে বিএনএসটাকে অ্যাডাপ্ট করা বা সেটাকে লাগু করার মধ্যে তফাৎটা কি। কারণ বিরোধী শাসিত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের এই নতুন কেন্দ্রীয় আইন প্রয়োগ এবং পুলিশ পরিকাঠামোয় প্রযুক্তিগত মনোন্নয়ন নিয়ে কিন্তু রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত মব লিচিং এবং সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য নতুন আইনের কাঠামো প্রয়োগের পক্ষে
শুভেন্দু অধিকারী কিন্তু জোরালো দাবি জানিয়েছেন। এবং দেখা যাক, যেহেতু আমাদের নতুন আইনকে যদি আমরা অ্যাডাপ্ট করি, তাহলে সেই আইনের ধারা বজায় রাখার জন্য পুলিশি অর্থাৎ আমাদের যে প্রশাসন, সেই প্রশাসন ব্যবস্থাকেও কঠোর হতে হবে। বিচার ব্যবস্থাকেও আমরা আশা রাখছি যে বিচার, এমন অনেক বড় বড় বিচার আমরা হয়তো পাইনি, সেই বিচারটাও যেন সুস্পষ্টভাবে এবং স্মুথলি এগোতে পারে, এবং সেই বিচারটারই একটা কি বলবো একদম পারফেক্ট এন্ড হওয়াটা খুব দরকার। সেই বিচার, যে যারা অপরাধ করেছে, যারা অপরাধী, তারা যেন শাস্তি পাক, এটাই ব্যাস। আর তোমাদেরকে আশা করছি বিএনএস সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম। কি এই বিএনএস বা আইপিসি ধারাটাই বা কি ছিল, বিশেষত্ব তার উৎপত্তি কোথা থেকে এবং কেনই পরিবর্তনের দরকারটা পড়লো। তো নতুন ভারতের আইনি, সামাজিক এবং রাজনৈতিক ত্রিভুজের মধ্যে আইনের আধুনিকরণ হলো ডিজিটাল প্রমাণ। শুধুমাত্র এআই আমাদের সমাজকে আধুনিক করছে না, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আইন ব্যবস্থাও কিন্তু বিভিন্ন ধারা পরিবর্তনের মাধ্যমেও পরিবর্তিত হচ্ছে, এবং সেই পরিবর্তনটাকে সাথে নিয়েই আমরা চলবো। ভারতীয় ন্যায় সংহিতা নিছক কিছু আইনের পরিবর্তন নয়, এটি কিন্তু ডিজিটাল যুগে নাগরিক এবং সম্পর্কে, রাষ্ট্রের যে সম্পর্ক রয়েছে সেখানে নতুন রাজনৈতিক রূপরেখা তৈরি করা, রাজনৈতিক সদিচ্ছা এবং সেই ক্যাবিনেট তৈরি করে তার পরবর্তী নতুন ধাপগুলো কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাও আমাদের দেখা রইলো। তো এই ছিল এই ভিডিওটার মধ্যে। এবার তোমাদের ছোট্ট করে একটু বলে যাই, যারা যারা চাইছো তোমাদের আপকামিং, কারণ দেখো অলরেডি মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ চলছে, নেক্সট টু নেক্সট পঞ্চায়েতের ভ্যাকেন্সি বেরোবে এবং পিএসসি ক্লার্কশিপ, সাথে সাথে কিন্তু ডব্লিউবিসিএস এর ডেটও চলে এসেছে। মানে আমাদের স্টেট অর্থাৎ স্টেট গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে নতুন গভর্নমেন্ট কিন্তু যথেষ্টই সজাগ হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশনও কিন্তু বার করতে শুরু করেছে। তো যদি মনে করছো তোমরা এখনো বসে আছো, আর যেহেতু তোমরা 5 বছরের একটা বয়সের সীমার ছাড় পেয়ে যাচ্ছ, আমি অবশ্যই বলবো যারা একটু চেষ্টা করেছিলে তারা আরেকবার শুরু করতে পারো নতুন করে, কারণ তোমাদের প্রিপারেশনের প্রপার গাইডেন্স দেওয়ার জন্য আমরা রয়েছি। যদি কেউ চাও আমাদের সুপার পাস লাইভের সাথে তোমার প্রিপারেশনটা শুরু করতে, ফোন নাম্বার বলে দিচ্ছি 7557050299, 7557050299। এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো বা ফোন করতে পারো যে কিভাবে প্রিপারেশন নেবে। কারণ আমাদের সুপার পাস লাইভ হচ্ছে তোমাদের টেক্সট বুক অ্যাপে আমাদের ক্লাস করানো হয়, সেখানে সব রকম পরীক্ষার জন্য প্রিপারেশন তুমি নিতে পারছো। 1 মাসের জন্য তুমি যদি ভ্যালিডিটি রাখো, এটা মোবাইল রিচার্জের মতো খানিকটা ভাবতে পারো। 1 মাসের জন্য নিলে তোমার পড়বে 249, 3 মাসের ভ্যালিডিটির জন্য নিলে পড়বে 529, এবং 12 মাসের জন্য তুমি যদি নিতে চাও তোমার পড়বে 1799। কিভাবে নেবো ম্যাম? এই যে 7557050299 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে, আর তোমাদেরকে আমি ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দিতে পারবো। আচ্ছা, কি কি পাচ্ছ তোমরা এর মধ্যে একটু বলে দিই। এখানে কিন্তু লাইভ ব্যাচেস পাচ্ছ, স্টাডি নোট পাচ্ছ, যেগুলো আমরা পড়াবো সেটার নোট তো পাবেই, তার পাশাপাশি এক্সট্রা নোট, কারণ আমাদের এই কন্টেন্ট টিম, টেক্সট বুকের কন্টেন্ট টিম সেরা। তোমরা সব জায়গাতেই দেখেছো এত মক টেস্ট দাও, আনলিমিটেড মক টেস্ট তো পাচ্ছই। এখানে পিএসসি মিসলেনিয়াস এর ক্লাস পাবে, এসএসসি ফাউন্ডেশন বাংলা, এসএসসির যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ থাকছে, আরআরবি গ্রুপ ডি ধুরন্ধর ব্যাচ। আর পাচ্ছ তোমরা কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তোমার যদি মনে হয় মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে চাইছো, সার্চ করবে পেয়ে যাবে। তুমি দেখতে চাইছো পঞ্চায়েতের পরীক্ষায় কিরকম প্রশ্ন ছিল, কি কি টপিকে আছে, সেগুলো দেখতে পারবে। আর দিতে পারবে মক টেস্ট, যেটা ছাড়া তোমার নাম্বার কিন্তু বাড়বে না। মক টেস্ট দিতে হবে এবং প্রচুর 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 কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তার জন্য কিন্তু আমাদের টেক্সট বুক সুপার পাস লাইভ রয়েছে। আবারও বলছি, যদি কোনো কোয়ারি থাকে 7557050299, 7557050299 নাম্বারে আমাকে একটা ফোন করতে পারো অথবা মেসেজ করতে পারো যে ম্যাম আমি সুপার পাস লাইভ সম্পর্কে জানতে চাই বা জয়েন হতে চাই। অবশ্যই তোমরা সেখান থেকে আমাদের ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে। কুপন কোড ইউজ করতে পারো আলাদাভাবে NITI, যেখান থেকে লিঙ্ক পাও। যদি মনে হয় তাহলে অবশ্যই নীতি কুপন কোডটা ইউজ করতে পারো। আর গ্রুপ সি, গ্রুপ ডি, আর যেটা আমাদের WBSSC গ্রুপ সি এন্ড ডি এর যে পরীক্ষা হয়ে গেল, তোমরা সেখানে কিন্তু যদি চাও এর পরবর্তী ইন্টারভিউ ধাপের জন্য মক ইন্টারভিউ দিতে, তার জন্য কিন্তু আমাদের ব্যাচ রয়েছে 499। এখানে তোমাদেরকে আমরা প্রোভাইড করেছি বিভিন্ন ক্লাসেস, যেখানে বলেছি ইন্টারভিউতে তোমরা কিভাবে তোমার প্রস্তুতি হওয়াটা উচিত, প্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে ফেস টু ফেস
মক ইন্টারভিউ দেওয়া অবশ্যই গুগল মিটের মাধ্যমে সেই অপরচুনিটি। তো চলো, অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সকলকে। এটা অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকলো। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো পারলে, এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো খুব সুন্দর একটা ভিডিও এবং একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তখন সবাই ভালো থেকো। ধন্যবাদ।